শাশুড়ি মা কিছুতেই ছেলের বউয়ের উপর খুশি হতে পারছেন না। ওনার কাছে সব কিছুকেই মনে হচ্ছে মনোরঞ্জনের চেষ্টা করা। মনোরঞ্জনের চেষ্টা করে লাভ কি? মেয়েটাকে তো জোর করে মনে বসাতে পারবেন না। উনি চেয়েছিলেন ছেলে বড় হয়ে ওনার স্বপ্ন পূরণ করবে, মানুষের মতো মানুষ হবে, সুন্দর মতো চাকরিতে জয়েন করবে, এলাকাবাসীর কাছে ওনাদের মুখ উজ্জ্বল করবে। তারপর নিজেরা পছন্দ করে হোক কিংবা ছেলের পছন্দের কোনো মেয়েকেই না হয় বউ করে আনা যেত। বিয়ের এত তাড়া কেন? ছেলে জন্ম দিয়ে মানুষ করা কি কারণেই? মায়ের রেগে থাকাটা স্বাভাবিক। তার উপর এক বাবার এক ছেলে, অতি আদরে মানুষ করা হয়েছে তাকে। কখনো কোনো আবদার বাবা মা অপূর্ণ রাখেনি। সেই ছেলে কেন এরকম করবে? আজকে বাবা মা কি তাহলে শিক্ষা দিতে পারেননি? মায়ের চেয়ে একটা অপরিচিত মেয়ের ইচ্ছাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। এসবই স্বাক্ষরের মায়ের অভিমানের কারণ। প্রতিটা মাই চায় তার সন্তান বড় হোক, মানুষ হোক, তারপর দেখে শুনে বিয়ে করবে। তিনিও কোনো কিছু ভাবতে পারছেন না। স্বাক্ষর মাকে সবকিছু খুলে বলতে চেয়েও সুযোগ পাচ্ছে না। মা তো সময়ই দিচ্ছে না। যখনই ও মায়ের কাছে যাচ্ছে মা তাড়িয়ে দিচ্ছে, রাগ দেখিয়ে চলে যেতে বলছে সেখান থেকে। স্বাক্ষর বুঝে উঠতে পারছে না কিভাবে মাকে খুলে বলবে সবকিছু। ওর দৃঢ় বিশ্বাস মাকে সবকিছু বুঝিয়ে বললে তিনি বুঝবেন। নীরা স্বাক্ষরকে বলল, আমার তো জামা কাপড় কিছুই নেই, মায়ের শাড়িটা আপাতত পরে আসি। কিন্তু এটা পরে কতক্ষণই বা থাকবো? আমি তো শাড়ি পরে কাজও করতে পারি না। তাছাড়া আরো একটা শাড়ি আমার দরকার। স্বাক্ষর স্বাক্ষর একটু ভেবে বলল, তোমার জন্য কি তাহলে টপস কিনে আনবো? না, এখানে আমি টপস পরতে চাই না। তুমি পারলে কামিজ নিয়ে এসো। কামিজ কি রেডিমেড পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। তোমার কাছে টাকা আছে তো স্বাক্ষর? করুণ দৃষ্টিতে স্বাক্ষরের দিকে তাকালো নীরা। স্বামীর কাছে চাইলেই তো হবে না, তার হাতে টাকা পয়সা আছে কিনা সেটাও দেখতে হবে। তার উপর স্বাক্ষর এখন বেকার, পুরোপুরি বাবার উপর নির্ভরশীল। এখন ওর কাছে কিছু চাওয়াটা নিজের কাছেই লজ্জাজনক লাগছে। নীরার মুখের দিকে তাকিয়ে স্বাক্ষর বলল, এত কিছু ভাবতে হবে না তো। তুমি সবকিছু নিয়েই বেশি টেনশন করো। তাহলে কি করব বলো? তোমার হাত খালি, আর আমি যদি বায়না ধরি সেটা তো বিবেকহীন কাজকর্ম হয়ে যাবে। স্বাক্ষর বলল, ওরে বউ রে, থাক, এত কিছু নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি বলো কিরকম ড্রেস আনবো, টাকা আমার কাছে আছে। নীরার আরো কয়েকটা জিনিস খুব প্রয়োজন। সেসবের নাম শুনে বেরিয়ে গেল স্বাক্ষর। নীরা চুপচাপ বসে রইল বিছানার উপর। বাড়ির আশেপাশের বাড়ির মানুষজন আসছে নীরাকে দেখতে। নতুন বউ দেখার কৌতূহল সবার মাঝেই। শাশুড়ি মা নিজে দরজা খুলে দিয়েছেন। কয়েকজন মহিলা আসছে, দেখে দু একটা মন্তব্য করেই চলে যাচ্ছে। সবাই চলে যাওয়ার পর শাশুড়ি মা নীরাকে বললেন, সবাই আড়ালে কত কিছু বলে জানো? নীরা মুখ তুলে তাকালো। শাশুড়ি মা বললেন, কতজন কত কথা বলেছে, সেগুলো তো তোমার কানে আসে না। অনেকেই বলেছে ছেলেটাকে দেখে ভালোই মনে হয়েছিল, কত নম্র ভদ্র, তলে তলে এত কিছু করে বেড়ায়, এভাবে একা একা বিয়ে করে ফেললো। নীরা কোনো উত্তর খুঁজে পেল না। এটাই তো স্বাভাবিক। স্বাক্ষরের ব্যবহারে যে কেউ ওকে ভালো নম্র ছেলে বলবে, সে যে এমন করে দুম করে বিয়ে করে আনবে সেটা তো ভাবাই যায় না। কিন্তু উপায় যে ছিল না। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ছাড়ল নীরা। শাশুড়ি মা আবারও বললেন, আমার ছেলেটার মাথায় কিসের ভূত ঢুকিয়েছিলে তুমিই জানো। চাইছিলে তো একটা সংসার, তাই না? এখন সংসার করো, নাকি আমি থাকলে সমস্যা হবে? আমি থাকাতে সমস্যা হইলে বইল, আমি চলে যাব বাড়ি ছেড়ে, তুমি একাই সংসার কইরো। মায়ের কথায় বুকটা মোচড় দিয়ে উঠল নীরার। বুকটা চিনচিন করছে কষ্টে। একজন মা এভাবে বলতে পারেন? ও মৃদু সুরে বলল, মা, আমাকে এমন মেয়ে ভাববেন না, আমি আপনার মেয়ের মতো। আমার মেয়ে তোমার মতো এতটা বেহায়া হবে না। জোর করে বিয়ে করার মতো সাহস ওর হবে না।
নীরা চুপ করে গেল। ও তো স্বাক্ষরকে জোর করে বিয়ে করেনি, পরিস্থিতি বাধ্য করেছে বিয়ে করতে। বিয়ের ঘটনাটা মাকে বলা দরকার, কিন্তু উনি তো শোনার প্রয়োজন মনে করছেন না, সুযোগও দিচ্ছেন না। নীরা বলল, মা আপনি আমার কথা সবটা শুনুন। আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল আপনার জানা উচিত। উচিত অনুচিত শেখাতে আইসো না, বিয়ে হয়েই গেছে, এখন ওসব শুই না কি করব? ইচ্ছা নাই শোনার, তুমি সংসার করো। মা এভাবে বলবেন না। কি বলবো, তোমার কাছে শিখতে হবে আমার। নীরা আর কথা বাড়ালো না। একটা অশান্তি থেকে বাঁচতে বিয়েটা করতে হয়েছে, এখানে তো আবার অন্যরকম অশান্তি হবে। মা সারাক্ষণ কথা শুনিয়েই যাচ্ছেন, কিভাবে মাকে বোঝানো সম্ভব জানে না নীরা। স্বাক্ষর নীরার জন্য দুটো 3 পিস কিনে নিয়ে এসেছে। নীরার আরও টুকটাক যা যা দরকার সবই নিয়ে এসেছে। ও বাসায় ঢোকার সময় মা নিজেই দরজা খুলে দিয়েছেন। উনি দেখেছেন স্বাক্ষরের হাতে শপিং ব্যাগ। ব্যাগ দেখেই ভ্রু কুঁচকে গেছে ওনার। স্বাক্ষর কিছু বলতে গিয়েও বলল না, শুধু বলল, নীরার জন্য দুটো জামা আনলাম মা। মা কিছু না বলে সরে গেলেন দরজা থেকে। স্বাক্ষরও কিছু বলল না, আর সোজা চলে গেল নিজের রুমে। নীরাকে ব্যাগটা এগিয়ে দিয়ে বাথরুমে চলে গেল। নীরা ব্যাগ খুলে জামা কাপড় বের করে হাসল। ছেলেটার পছন্দ আছে বলতে হবে, দারুণ সব জিনিস এনেছে পছন্দ করে। জামা দুটোও সুন্দর। নীরা জামাটা হাতে নিয়ে আয়নার সামনে ধরে নিজেকে দেখতে লাগলো কেমন লাগছে। স্বাক্ষর বাথরুম থেকে বেরিয়ে এসে নীরাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, তোমাকে মানাবে দারুণ, তোমার পছন্দ ভালো। নীরা তোমাকে খুব মায়াবতী লাগছে। কি যে বলো না, তোমার চোখ সব সময় আমাকে সুন্দর দেখে। তুমি সুন্দর বলেই তো সুন্দর দেখে নীরা, নয়তো সুন্দর দেখতো না, বুঝেছ? স্বাক্ষর নীরার কাঁধের ওপর মাথা রেখে গালের সাথে নীরার গালটা ঘষছিল। নীরা চোখ বুজে এক হাতে স্বাক্ষরের মাথাটা চেপে ধরেছে। দরজা খানিকটা ফাঁক করা ছিল, কিন্তু এই ঘটনা চোখ এড়ালো না মায়ের। উনি স্বাক্ষরের ঘরের সামনে দিয়ে পাশের ঘরে যাচ্ছিলেন। দৃশ্যটা দেখেই ভয়ানক রাগ উঠে গেল। ছেলে বিয়ে করে এনেই বাসায় রং তামাশা শুরু করে দিয়েছে। বাবা মায়ের স্বপ্নের কোনো মূল্য নেই এদের কাছে। তার চেয়ে একটা মেয়ের সাথে ঢলাঢলি প্রেম প্রীতি বেশি দামি হয়ে গেল। রাগে নিজের ঘরে এসে স্বামীকে কল দিলেন উনি। এভাবে বাসায় চলতে থাকলে তো ওনার রাগ হবে। নতুন বিয়ে করা ওরা তো আদর সোহাগ করবেই, কিন্তু সেটা নজরে আসলে রাগ উঠে যাবে ওনার। কেন রাগ উঠবে সেটা উনি নিজেও জানেন না। তবে এসব রং তামাশা এই বাড়িতে থেকে অন্তত হবে না। ধন্যবাদ বন্ধুরা।